সবাইকে স্বাগত জানাচ্ছি আর আইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি ঐক্য অনৈক্যের বেড়াজালে ঘুরপাকে রাজনীতি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম, তিনি আছেন আমার সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনা করব আমরা ঐক্য ও অনৈক্যের বেড়াজালে ঘুরপাকে রাজনীতি। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কদিন ধরেই সংসদে অধিবেশন চলছে, অধিবেশনে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবং মোটা দাগে যদি আলোচনার কথা বলি আমরা, সেটা জুলাই সনদ নিয়ে হচ্ছে, মুক্তিযুদ্ধের অংশগ্রহণ বা অংশগ্রহণ না করা, বা মুক্তিযুদ্ধের সপক্ষের দল বা মুক্তিযুদ্ধের পক্ষের দল, এই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে। গতকাল থেকে এই বিতর্কটা চলছে, এই বিতর্ক নিয়েও কথা বলবো। তবে তার আগে আমি আলোচনাটা আজকে শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে বলছি যে আমরা ঐক্য অনৈক্যের বেড়াজালের ঘুরপাকে রাজনীতি, দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক চর্চা, এটাই তো মানে ঐক্য এবং অনৈক্য এর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা নতুন ধরনের রাজনীতির প্রত্যাশা করেছিলাম। আমরা কি আসলে এই যে একটা তথাকথিত রাজনৈতিক সংস্কৃতি, কাদা ছোড়াছড়ি সংস্কৃতি, কিংবা উত্তপ্ত বাক্য বিনিময়, সেটি রাজপথে নিয়ে গিয়ে শেষ করার একটা সমাধানের পথ খোঁজার একটা সংস্কৃতি, এটি থেকে বের হয়ে এসে নতুন কোনো রাজনীতি দেখতে পাবো না? মানে আপনার কি মনে হয়, হবে কি কখনো সম্ভব? ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। আমরা তো সার্বক্ষণিক সবসময় এটা প্রত্যাশা করি যে আসলে রাজনীতিক যে শোভন এবং রাজনৈতিক যে শোভন আচরণ, সেগুলো কিন্তু আমাদের এখানে মতবিরোধ থাকবে, সেটা এখানে বিতর্ক হবে। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে, প্রথম দিন থেকে আমরা দেখেছি, নতুন এই সংসদের প্রথম অধিবেশন শেষ হতে যাচ্ছে আগামীকালকে, আমরা যখন শপথ অনুষ্ঠান থেকেই কিন্তু আমাদের ওই মতপার্থক্যটা শুরু হয়েছে। এবং সেটাই শুধু না, যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে তখনও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ছিল। মতবিরোধ থাকবে, সেটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধাটা হয়েছে যে যখন শপথ অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমরা দ্বিধাবিভক্ত হয়ে গেলাম। আমরা কিন্তু যে দুইটা বিরোধী দল এবং সরকারি দল, কিন্তু আমরা একে অপরের প্রতি, আমি বলবো, আমরা জনগণের যে আস্থা ছিল এবং জনগণের যে গণভোট ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মতপার্থক্য শুরু হলো। এবং সেইটার রেশ হিসেবে প্রথম অধিবেশনের সংসদের যে সমস্ত বাক্য বিনিময়, শব্দ বিনিময় এবং ওয়াকআউট, এবং যে ধারায় শুরু হলো একেবারে প্রথম থেকেই, একজন কথা বলেন, কথা বলার মধ্যে হয়তো বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে যাচ্ছেন এবং তিনি হয়তো অনেক চেষ্টা করে হয়তো আমাদের স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার মহোদয় ওনারা থামাচ্ছেন। এইগুলো আসলে আমি মনে করি যে রাজনৈতিক শালীনতার মধ্যে পড়ে না। সংসদে বিতর্ক হবে, একজন কথা বলবে, আমাদের অন্যকে শুনে। ডেমোক্রেসির ফার্স্ট এবং ফরমোস্ট ইম্পর্টেন্ট যে ইস্যু, সেটি হলো যে রেসপেক্ট টু আদার্স ওপিনিয়ন, এবং অন্যের মতামতকে তো আগে আপনার শুনতে হবে। শোনার পরে আপনার যখন পর্ব আসবে, তখন আপনি সেটা যুক্তি খণ্ডন করবেন। এবং এই তথ্যগুলো এখন এত দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায় যে 20 বছর বা 30 বছর আগে যে অবস্থায় ছিল, এখন কিন্তু সে অবস্থায় নাই। ফলে এই যে শব্দ ব্যবহার, বাক্য ব্যবহার, আমাদের ডাকসু থেকে শুরু করে সংসদ পর্যন্ত, এবং আমাদের যে জেনারেশন জি আমরা বলছি, তাদের যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত শব্দ ব্যবহার, এগুলো কিন্তু একেবারে গ্রামীণ পর্যায়ে পৌঁছে যায়। সুতরাং সংসদে যখন আমরা কথা বলি, আমাদের সংসদ সদস্য বিন্দু যখন কথা বলেন, তখন কিন্তু তাদেরকে মনে রাখতে হবে যে ওনারা কিন্তু আইন প্রণেতা, এবং সেই আইন প্রণেতা যে সমস্ত কথা বলবেন, যে সমস্ত ভাষা ব্যবহার করবেন, যে সমস্ত তর্ক বিতর্ক করবেন, যেগুলোর মধ্যে যুক্তি থাকবে, গণতান্ত্রিক যুক্তি, এবং সেই যুক্তির ভিতর দিয়ে কিন্তু একটা নতুন সুরাহার পথে যাবে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত আমি দেখছি না যে আমরা প্রথম অধিবেশনে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি, এবং জনগণ কিন্তু অনেকটাই হতাশ। যেমন জ্বালানি সংকটের বিষয়ে যখন আলোচনা হয়েছে, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে সবাই বলা হয়েছে যে আগে সংসদ আপনারা অনলাইনে করেন, কারণ সংসদে যে আলাপ আলোচনাগুলো করছেন, সেগুলো কিন্তু সাধারণ জনগণের বাসনা বা প্রত্যাশা কিন্তু পূরণ হচ্ছে না। এবং যখন আমাদের কোনো বিষয়তে না, কোনো ইস্যুতে না, হ্যাঁ একটা ইস্যুতে আমাদের রাজনৈতিকভাবে মতবিরোধ হবে এবং আমাদের ওয়াকআউটও থাকবে, আমরা দ্বিমত পোষণ করব, কিন্তু সেই শ্রদ্ধাশীল হয়ে আমরা সেই শ্রদ্ধা রাজনীতিটা দেখতে পাচ্ছি না। ঐক্য অনৈক্যের রাজনীতির মধ্যে ঐক্য থাকবে, অনৈক্য থাকবে। আমরা যখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কোনো কাজ করতে যাব, সেখানে কিন্তু আমাদের সবার মধ্যে এক ধরনের ঐক্য থাকা উচিত, এবং সেটা বিশেষ করে বিরোধী দল এবং সরকারি দল উভয় দলের মধ্যেই একটা ঐক্য কাজ করবে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের যখন দ্বিমত হবে, সেই দ্বিমত প্রকাশ করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বিশেষ করে সংসদে কিন্তু
1 ঘন্টা সংসার চালাতে গেলে বা 1 মিনিট সংসার চালাতে গেলে কত পয়সা খরচ হয় সেটা কিন্তু আমাদের জাতির বোঝা হিসেবে আমরা জানি, সেটা আমাদেরকে বহন করতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে আসলে ফলপ্রসূ ইফেক্টিভ ডিবেট এবং প্রত্যাশিত ডিবেট প্রথম অধিবেশনে আমি দেখতে পাইনি, বা আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেক রকমের ঘাটতি আছে এবং অনেক নতুন এবং পুরাতন দীর্ঘদিনের সংসদ সদস্যরা রয়েছেন এবং সবাই ব্যক্তিগত পর্যায় থেকে একটা মিশ্র একটা সংসদ সদস্যদের মধ্যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। আমরা ছোট একটা বিরতিতে যেতে চাই। একটা বিরতিতে গিয়ে আমি এসে অবশ্যই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে ফিরে আসবো, আপনার কাছে প্রশ্ন রাখবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, দেশ সাম্প্রতিকে সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াই অ্যাঙ্গেল চ্যানেল। স্কয়ারবার সোনিয়া হক আপনাদের সাথে আছি। ঐক্য অনৈক্যের বেড়াজালে ঘুরপাকে রাজনীতির কি অবস্থা সেই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে আমাদের অতিথিরা তো যুক্ত আছেন এবং সেই সাথে নতুন করে আরো একটু জানিয়ে রাখতে চাই, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, তিনিও আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। জনাব মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমরা যেমনটা বলছিলাম যে আলোচনা শুরু করেছি ডক্টর মোহাম্মদ আব্দুল সালামকে দিয়ে, এবং এই মুহূর্তে আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে চলে যেতে চাই একটি প্রশ্ন নিয়ে। এই যে ঐক্য এবং অনৈক্যের কথা বলছি আমরা, যেখানে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম শেষ করেছিলেন যে একটা জাতীয় ঐক্যের কথা আমরা চিন্তা করেছি সব সময়, একটা জাতীয় ঐক্যের কথা বলেছি। একটা ঐক্য থাকলে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য কিংবা রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্য থাকলে সেই সংসদটা একটা কার্যকর সংসদে পরিণত হয়। কিন্তু যখন দেখি যে এরকম ঐক্য এবং অনৈক্য এই দুটি শব্দ মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন বিষয়ে ইস্যুকে কেন্দ্র করে, তখন আসলে রাজনীতির কি অবস্থা হয়? আসলে রাজনীতিটা কি থাকে তখন? ধন্যবাদ সোনিয়া হক। সহ আলোচক অধ্যাপক আব্দুল সালাম আর আমার ছাত্র জীবনের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাজন মোস্তাফিজুর রহমান বাবুল, মাননীয় সংসদ সদস্য। ঐক্যের বীজটা এই ইউনূস সরকার বপন করে গেছে। আমরা তো 17-18 বছর ঐক্যই ছিলাম, একসাথে চলেছি। অনৈক্যের বীজ উনি তো। আমি বলছি উনি কিভাবে শুরু করলেন দেখেন, কথা নাই বার্তা নাই, উনি এমন একটা সংস্কার পরিধি বাড়িয়ে দিল, সংবিধান থেকে শুরু করে সব জায়গায় উনি হাত দিয়ে দিল। প্রায় 10টার মতো সংস্কার কমিশন করলো। তো সেখানেই তো আমরা যখন আলাপ আলোচনা করতে গেছি তখন এই নিজেদের মধ্যেই নানা রকম বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং এটা অনেকটা সরকার পারপাসলি করে যে বিদেশে কতগুলো লোক নিয়ে আসছে, তাদের সাথে আমাদের জনগণের সম্পর্ক নাই, এই আন্দোলনের সাথেও তারা সম্পৃক্ত না। সুতরাং আমাদের মন মেজাজ এবং জনগণের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, এটার থেকেও তারা অনেক দূরে ছিল। তারপরে ইউনূস সাহেবের কিছু এজেন্ডা ছিল, সেগুলো আমরা দেখেছি যে একটু ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলোর সাথে তার সম্পর্ক, এবং ওনার একটা কিংস পার্টি তৈরি করার আকাঙ্ক্ষা, এবং তারা নির্বাচিত হবে, তারা মন্ত্রিত্ব গ্রহণ করবে, এসব আকাঙ্ক্ষা উনি বলেছে। এবং অনেক সময় দেখা গেছে এরা ডিকটেট করে, আমরা কেউ দেখা করতে পারি না, ওরা কখন দেখা করে এসে বাইরে বলে যে উনি পদত্যাগের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এই কথাটা নাহিদ কেন বলবে? এটা যদি বলতে হয় যমুনার থেকে বলবে তার আছে। তো এইসব কারণে আমরা দেখেছি, এবং নির্বাচন কেন্দ্রিক তাদের যে আচরণ, এবং এই যে আমাদের যে জুলাই সনদে যে আমরা স্বাক্ষর করলাম, সেখানে যেগুলো আমরা দ্বিমত পোষণ করেছি সেগুলো শুদ্ধ উনি দিয়েছি, সেটা তো আমরা ঐক্যমতে ছিল না। তারপরে জুলাই সনদের মধ্যে যেগুলো বিষয় আশয় তারা দিয়েছে সেগুলো আমরা বলেছি যে যারা নির্বাচিত সরকার হবে তারা অবশ্যই এগুলো পালন করবে। তার মধ্যে ধরেন এখন বিএনপি, তারা তো জনগণের ভোটে নির্বাচিত, তাদের 31 দফা আছে, তাদের নির্বাচনী ইশতেহার আছে, তারা তো এগুলো করবেই। দুর্ভাগ্যের বিষয় যে এখন তারা গাওয়াচনের জন্য কেউ কেউ বলতেছে যে আমরাও চেয়েছিলাম এই মৌলবাদী শক্তি যেন নির্বাচিত না হয়। দেখেছেন না? তো এখন তুমি তো নাই, তো তুমি এখন এসব কথা বলার দরকারটা কি? তুমি তো এগুলো বলে তো নির্বাচনটাকেও বিতর্কিত করতেছো। তো সেই জন্য বলছি এইটা ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা, এবং তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল, এমনকি বলেছিল যে হাসিনার অবশিষ্ট মেয়াদ পর্যন্ত তারা থাকবে, এইসব কথা বলেছে না? তো যাই হোক, আমাদের চাপে হোক, রাজনৈতিক দলগুলোর আমি তো মনে করি যে তারা যথেষ্ট ধৈর্যের পরিচয়, 18 মাস কম না। আমরা চেয়েছিলাম ওই ডিসেম্বরের নির্বাচনটা হয়ে যাক,
তখন তো তারা করলো না। ধৈর্যের ফলাফলটা কি? ধৈর্যের ফলাফল হচ্ছে অবশেষে ইউনূস সাহেব একটা নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে। আমরা দেখলাম যে কালকে ইউরোপিয়ান ইউনিয়নের যে ইয়েটা ছিল তারাও বলেছে যে এখানে কোনো ইঞ্জিনিয়ারিং হয় নাই। এখন এইসব বিতর্ক এখন সংসদে চলে গেছে। এখন যারা বিরোধী দলে আসন গ্রহণ করেছে এগুলো তো অনাকাঙ্ক্ষিত, এতগুলো আসন নিয়ে তারা যাবে ওখানে, হ্যাঁ, এটা তো আমরা জাতি হিসাবে তো আমরা মানতে পারি না। কারণ ওখানে এই কারণে আপনি দেখবেন প্রত্যেক দিনে আমাদেরকে মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতে হয়, ধারণ করতে হয়, এবং সেই সময়ে তাদের যে ভূমিকা, রাজাকার, আলবদর, আল শামস এবং পাকিস্তানি সেনা শাসনের সাথে তাদের যে সম্পর্ক, এবং তারা অখণ্ড পাকিস্তান রাখার জন্য এহেন কাম করে নাই, মানবতা বিরোধী অপরাধ সেগুলো করেছে। করার মধ্যে দিয়ে এখন কথায় কথায় তারা এই সংসদটা যাতে সুস্থভাবে না চলে, পরিবেশটা যাতে ভালো না হয়। আরে ভাই, আজকেও তো বলেছে যে সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে, এটা তো বলেছে, এবং বলছে যে এখানে সরকারি দলের 7 জন থাকবে, বিরোধী দলের 5 জন। তারা বলছে যে আমরা ভেবে দেখবো। এর মধ্যে জ্বালানি বিষয়ে তো কমিটি হয়েছে, সেখানেও তো সবাইকে নিয়েছে। তো বিএনপির দিক থেকে তো আমরা দেখতেছি তারা তো হাত বাড়িয়ে দিয়েছে, তো তুমি হাতটা ধরে এগিয়ে আসো, সেটা না করে উল্টা পাল্টা এসব জ্বালানি বিষয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, আরো অনেক কিছুই। এবং এমন সব তাদের যে ছাত্র, আপনি জানেন শিবির যেসব কর্মকাণ্ড করতেছে সারা দেশে, এবং যেসব সোশ্যাল মিডিয়াতে তারা বক্তব্য দিচ্ছে প্রধানমন্ত্রী এবং তার পরিবেশ সম্পর্কে, এগুলো তো গ্রহণযোগ্য না। নিশ্চয়ই আমরা হয়তো তাদের বিরুদ্ধে এখনো ওই ধরনের কঠোর ব্যবস্থা আমরা নিচ্ছি না। একটু যুক্ত করি, যেহেতু রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম, এবং আপনি বললেন যে প্রত্যেক দিন আমাদেরকে মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দিতে হচ্ছে জাতীয় সংসদে, মুক্তিযুদ্ধে রাজাকারদের ভূমিকা বারবার মনে করিয়ে দিতে হচ্ছে জাতীয় সংসদে গিয়ে, কারণ জাতীয় সংসদে এখন বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী আছে। তো জামায়াত ইসলামীকে বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে জায়গা করে দেওয়ার জন্য কি বাংলাদেশের রাজনীতিতে কোনো সংকট আছে? বা রাজনীতি মানে তারা যে বিরোধী হবে, তারা তো এত আসন পাওয়ার কথা না, 5টা 10টা 12টা, এই তো আমাদের হিসাব ছিল অতীতে। তারা কি না করেছে বলেন? তারা এর সাথে সাথে সহযোগিতা করেছে, তারা আওয়ামী লীগের সাথে একসাথে চলেছে, আন্দোলন করেছে, কত কিছুই না করেছে। বিএনপির সাথে চলার পরও এখন বিএনপির বিরুদ্ধে সরাসরি অবস্থান, মানে জনগণের সামনে তো আসলে এই বিএনপি কিংবা জামায়াতে ইসলামী একে বেছে নেওয়া ছাড়া তো আর কোনো অপশন ছিল না। এটাই কি তাদেরকে সুযোগটা করে দিল? না, এটা তৈরি করে দিয়েছে ইউনূস সরকার। আচ্ছা, এটুকু আমি তো বললাম। আপনি ওখানে বিএনপির সাথে কোনো ব্যাপারে হয়তো কথাবার্তা হবে, তাই বলে কি জামাতকেও ডাকতে হবে, এনসিপিকেও ডাকতে হবে? দেশার তো কোনো দল ছিল না। আমরা এই যে আমরা মাটি আঁকড়ে এত বছর ধরে লড়াই সংগ্রাম করছি, 52 থেকে শুরু করে 71, 90, যে 90 সৈনিকরা এখানে আছে, 24 আমরা ছিলাম। উনি সবকিছু বাদ দিয়ে ওই জামাতে ইসলামী এবং এনসিপি, মনে হচ্ছে এগুলো সব ওনার পুষ্যপুত্র, এদেরকে নিয়েই উনি বাংলাদেশে। আমি আবারও ফিরবো সুব্রত দা আপনাদের কাছে আলোচনায়। আমি একটু চলে যেতে চাই মোস্তাফিজুর রহমান বাবুল এমপি আপনার কাছে। যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে কথা হচ্ছে এবং প্রতিদিন এখন সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিদিন কথা হবে, বা মুক্তিযুদ্ধ নিয়ে মনে করিয়ে দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা ছিল। আমি যদি বলি, গতকাল থেকে জনাব ফজলুর রহমানের একটি বক্তব্য, এবং আজকে আবার সেটিকে কেন্দ্র করে কাউন্টার করে আরও একটি বক্তব্য আমি একটু বলি। ফজলুর রহমান বলছেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াত ইসলাম করেন, এটা ডাবল অপরাধ, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, তিনি এই কথাটি বলেছিলেন। এবং আজকে যে প্রশ্নটি উঠেছে সেটি হলো 1978 সালে জন্ম নেওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, সে প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামের সংসদ সদস্য ও দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এই প্রশ্ন তোলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়, বিএনপি দাবি করে মুক্তিযুদ্ধের দল, অথচ বিএনপির প্রতিষ্ঠা হয়েছে 1978 সালের 1 সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। মুক্তিযুদ্ধের দল কিভাবে বিএনপি হতে পারে, তাহলে এটা কিভাবে আমি মূল্যায়ন করব? বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, এটা আপনি বলতে পারেন, তদ্রুপ জামায়াতে ইসলামীতে মুক্তিযোদ্ধা আছে। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক, এই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন? সংসদের ভেতরে এবং বাইরে আপনার মুক্তিযুদ্ধকে একটু খাটো করবার, মুক্তিযুদ্ধকে ছোট করবার, আড়াল করবার একটা অপচেষ্টা কিন্তু আছে।
আহ, এবং সে কারণেই সংসদের ভেতরে আমরা যারা সরকারি দলের সদস্য, আমরা বারবার এই বিষয়টা আমরা মনে করিয়ে দিচ্ছি সংসদের ভেতরে আপনার বিরোধী দলকে, এবং সেই সাথে আমাদের মুক্তিযুদ্ধ এবং বিএনপি, মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির অবস্থানটাকেও আমরা দেশবাসীর সামনে পরিষ্কার করতে চাচ্ছি। এটা তো অস্বীকার করার কোনো জো নাই যে 1971-এ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। 1971-এ আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। 1971-এ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, উনি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, উনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আমরা 1971-এর 9 মাসে আমরা 30 লক্ষ শহীদকে আমরা হারিয়েছি। আমরা 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম আমরা আমরা সম্ভ্রম হারানোর ইতিহাস, তো এটাকে অস্বীকার করবার তো কোনো সুযোগ নেই। এবং আপনার সীমাহীন আপনার দুঃখ দুর্দশা, আপনার নির্যাতন ভোগ করে আপনার এই স্বাধীনতা অর্জন করতে হয়েছে। তো আজকে আপনার যখন আপনার সংসদের ভেতরে কিংবা সংসদের বাইরে কেউ কেউ আপনার অপচেষ্টা করেন, কেউ কেউ আপনার মুক্তিযুদ্ধকে খাটো করবার চেষ্টা করেন কিংবা ছোট করবার চেষ্টা করেন, তো সঙ্গত কারণেই আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক আমি বললাম, উনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন আমি বললাম, উনি নিজে রণাঙ্গনে সশরীরে উনি যুদ্ধ করেছেন আমি বললাম, এবং উনি একজন বীরোত্তম। তো ফলে আপনার সেই দলের পক্ষ থেকে আমরা আপনার মুক্তিযুদ্ধটাকে আরেকবার মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, এবং মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা এটা বলা আমরা খুব সঙ্গত মনে করি আর কি। ধরুন এখন পর্যন্ত কিন্তু আপনার প্রধান বিরোধী দল তারা কিন্তু এখন পর্যন্ত 1971 সনে তাদের যে ভূমিকা হচ্ছে আপনার অখণ্ড পাকিস্তানের পক্ষে। তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, তাদের ভূমিকা ছিল অখণ্ড পাকিস্তানের পক্ষে আর পাকিস্তানকে রক্ষার পক্ষে। আর আমরা গোটা জাতি আমরা মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি, আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। তো যারা আপনার মুক্তিযুদ্ধের বিরোধিতা করলো, যারা আপনার পাকিস্তানের পক্ষ অবলম্বন করলো, তারা এখন পর্যন্ত 71-এ তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা একবারও জাতির সামনে পরিষ্কার করলো না যে আমরা 71-এ ভুল করেছি এবং 71-এর ভুলের জন্য আমরা জাতির কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি, এটা কিন্তু তারা একবারও কিন্তু বলে নাই। তারা 71-এর শহীদদের তারা স্মরণ করে, তারা হয়তো এবার আপনার শহীদ মিনারে গেছে কিংবা জাতীয় স্মৃতিসৌধে গেছে, কিন্তু একবারের জন্য কিন্তু তারা কিন্তু বলে নাই যে আমরা 71-এ আপনার ভূমিকার জন্য আমরা অনুতপ্ত, আমরা ভুল করেছি, আমরা জাতির কাছে আমাদের ভুলের জন্য, আমাদের দুষ্কর্মের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি, এই কথাটা কিন্তু তারা কিন্তু একবারও বলে না। যে কারণেই আজকে আপনার সংসদের ভেতরে এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ কর্মকাণ্ডকে আপনার এটাকে কিন্তু আবার আলোচনায় কিন্তু আনতে হচ্ছে এবং আলোচনায় কিন্তু এটা কিন্তু আসছে এবং এটা আলোচনায় আসবে, কারণ কোনো অবস্থাতেই তো মুক্তিযুদ্ধকে ছোট করা যাবে না, খাটো করা যাবে না। আপনার আমাদের 24-এর এই যে আপনার একটা ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের এই পার্লামেন্ট, এটাও তো অস্বীকার করবার কোনো জো নাই। কিন্তু আবার এই গণ অভ্যুত্থানের যে একটা 17 বছর ধরে যে গণ অভ্যুত্থানের একটা রাজনৈতিক পটভূমি তৈরি করতে হয়েছে, সেটাও তো একটা ইতিহাস। এবং বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণ আমরা আপনার 1971-এ মুক্তিযুদ্ধ করেছি,
আবার গণতন্ত্রের জন্য আমরা 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 বারবার আমরা গণতন্ত্রের সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি। এই বাংলাদেশে আপনার 1975-এর আপনার নানা রাজনৈতিক পট পরিবর্তন সংঘটিত হয়েছে। 75-এর 7ই নভেম্বরে ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব সংঘটিত হয়েছে। সেই বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এবং উনি আপনার বহুদলীয় গণতন্ত্র উনি পুনঃপ্রবর্তন করেছেন। 1990-এ আমরা সামরিক শাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 1990 একটা ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সেই ছাত্র গণঅভ্যুত্থানের পরে 1991 সনে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সবই তো ইতিহাস। কাজে এবং ইতিহাস থেকে আসলে এই ইতিহাস তো আসলে কোনোভাবে মুছে ফেলার মতো না। কিন্তু আমরা বারবার দেখেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী শুধু বললে ভুল হবে, আসলে শুরু থেকেই গণঅভ্যুত্থান শুরু হয়েছে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে একটা মুখোমুখি অবস্থানে সবসময় দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অপচেষ্টা এটাকে বলা যায়, যে মুক্তিযুদ্ধ এবং জুলাই এই দুটোকে মুখোমুখি অবস্থানে রাখা হচ্ছে। মুক্তিযোদ্ধারা জুলাই যোদ্ধাদেরকে মেনে নিতে পারবে না, কিংবা জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধাদেরকে ঠিক সেইভাবে সেই সম্মানটা দিতে পারছে না, এরকম ভাবেও কিন্তু অনেকভাবে উপস্থাপন করা হয়েছে। আমি একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে এসে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম আপনার কাছে এই প্রশ্নটি রেখে গেলাম যে কেন এই প্রয়াসটা, কেন মুক্তিযুদ্ধ এবং জুলাইকে কেন বারবার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা? এটা কি এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা, নাকি রাজনীতিতে এটি অন্য কোনো কৌশল? দর্শক থাকুন সাথে, ফিরছি দেশ সাম্প্রতিক। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছে। ঐক্য অনৈক্যের বেড়াজালে ঘুরপাকে রাজনীতি, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমি চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের কাছে এবং তার কাছে একটি প্রশ্ন রেখে গেছিলাম শুরু থেকেই। মুক্তিযুদ্ধ এবং জুলাইকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি বা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এটি কারা করছে, এর ফল কারা ভোগ করছে, এবং এটা কি আসলে ইচ্ছাকৃত নাকি কোনো রাজনৈতিক কৌশল? আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম? প্রথমত যে কথা সেটি হলো যে আসলে ইতিহাস এবং গল্প রচনাকে আলাদা করে দেখতে হয়। ইতিহাস কিন্তু বাস্তবতা এবং ফ্যাক্ট। এই যে যারা এই প্রচেষ্টাটা, আমি বলবো অপচেষ্টা করছে, ধরেন মুক্তিযুদ্ধ 1971 সালের এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান, এগুলো ঐতিহাসিক বাস্তবতা। ইতিহাস শুধুমাত্র ফ্যাক্টগুলোকে বর্ণনা করে, কিন্তু রাজনৈতিক দলগুলো যখন তাদের দূরভিসন্ধি অর্জন করতে চায় এবং দূরভিসন্ধি যখন তাদের একটা কৌশল থাকে, সেটি কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে। আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদের সময় তারা কিন্তু একটা পরিবারের অবদান হিসেবে মুক্তিযুদ্ধকে অনেকবার ধরেন 17 বছর ধরে তারা এটা চেষ্টা করেছে, 1971 থেকে এ পর্যন্ত চেষ্টা করেছে, যেটা একটা ভুল প্রক্রিয়া। তার ফলশ্রুতিতে কিন্তু তাদের এই যে ফ্যাসিজম হয়ে ওঠা, বর্তমান বিরোধী দল এবং বর্তমান ইয়াং জেনারেশন এবং আমাদের জেনারেশন জি, যেটাকে আমরা বলছি 24-এর ছাত্র এবং জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু সকলের অবদান ছিল। এটিকে কুক্ষিগত করবার যে নেতিবাচক কৌশল, সেটি কিন্তু তাদের জন্য আমি মনে করি যে রাজনৈতিক বুমেরাং হবে। এবং মুক্তিযুদ্ধ, বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর আন্দোলন থেকে শুরু করে, আমরা যদি আরও আগে পিছনে ফিরে যাই 52-এর আন্দোলন, এবং সেখান থেকে যদি আমরা এই ইতিহাসকে কিন্তু আপনাকে এটা বাস্তবতা, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা কী ছিল বাংলাদেশের মানুষ জানেন। এখানে ডকুমেন্ট আছে, এখানে ইতিহাস তো বানানোর কিছু নাই। কিন্তু যারা এই যে চেষ্টাটা করছেন যে মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের সনদকে যারা মুখোমুখি, জুলাইয়ের আন্দোলনকে যারা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন, এটি তাদের রাজনৈতিক বুমেরাং হিসেবে তারাই ফ্যাসিজম হয়ে উঠবে আবার। কারণ জোর করে যখনই আপনি জনগণের এবং জনমতের উপরে যখন আপনি আপনার মতটা চাপিয়ে দিতে চাইবেন জোরপূর্বক, সেটাতে কিন্তু হিতে বিপরীত হয়। এবং সেখানে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, সেটা কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে। তারা যে চেষ্টাটি করছে সেটা কিন্তু জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, বা এই যে এখন বহুদিন পরে মানুষ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস জানে যে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসাবে, এবং তারই ফলশ্রুতিতে জনগণ যে ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে যে সরকারকে প্রতিষ্ঠা করেছে, সেই সরকারের সুযোগ দেওয়া উচিত এবং সেই সরকার কিন্তু সময় দেওয়া উচিত। মাত্র 2 মাস অতিবাহিত না হতেই যে ধরনের ফ্যাসিবাদী আন্দোলন এবং নেতিবাচক ভাষা এবং এই যে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে যারা রাজনৈতিক সংকটটাকে আরো আমি বলবো এটি আমি বলবো যে তাদের বোধহীনতা, তারা নির্বোধ, এবং এই নির্বোধতার কারণে তাদের রাজনৈতিক প্রবলেম হবে এবং সমস্যা হবে। আব্দুল সালাম, আমি আসলে সময় সংক্ষিপ্ত, তো আমি সবার কাছে একটু করে জানতে চাই, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে কি মনে হয়, যেহেতু এটি একটি সংকট এবং রাজনীতিতে এটি একটি বিশাল বড় ক্ষত হতে যাচ্ছে, এই সংকট থেকে সমাধানের কোনো উপায় আপনি দেখছেন কি? কোনো সংকট সংকট সৃষ্টি করার অপচেষ্টা করতেছে। ওকে, হ্যাঁ, সেটা জাতি হিসাবে আমরা
অতীতেও করেছি, সামনেও যদি এই ধরনের কোনো অদৃশ্য শক্তি বা দৃশ্য শক্তি এইসব করে, জনগণ সেটা দাঁত ভাঙা জবাব দেবে। এরা বড় বেশি লাফালাফি করতেছে। কতগুলো ছাত্র ডাকসু ইকসু এগুলো তো ইউনুসের প্ল্যানিং এর মধ্যে হয়েছে। উনি চেয়েছিল যে এগুলো এইভাবে হয়ে যাক, কারণ তাদের সাজানো ছিল, গুপ্ত ছিল, সুপ্ত ছিল, এগুলো তো আমরা জানি। এখন এগুলো কি বেয়াদবি করতে টিচারদের সাথে। ঢাকা ইউনিভার্সিটির টিচার দাঁড়িয়ে আছে, ছেলে বসা আছে এখানে। ওই রাজশাহী ইউনিভার্সিটিতে ওরা কি রাখছিল লোকজন গিয়ে, আপনি তো জানেন কি ধরনের ব্যবহার করতেছে টিচারদের সাথে, সব জায়গায় তারা করতে। এবং ওখানে করে করে এখন ক্যাম্পাসের বাইরে এসে জাতীয় নেতাদের সম্পর্কে বক্তব্য দেওয়া শুরু করেছে। তার মানে কি, তারা মনে হচ্ছে যেন একটা বিশাল শক্তি এবং সরকারকে মুখোমুখি একটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা সরকার তো খুবই দৃষ্টিরভাবে ধৈর্যের সাথে তার যে কর্মসূচি, জনগণের কাছে যেটা কমিটমেন্ট ছিল সেটা একের পর এক তারা হাত দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এগুলো দৃশ্যমান। তারা সেগুলো নিয়ে আলোচনা করে না। তারা আছে জুলাই সনদের বিষয়টা কিভাবে বিএনপিকে চিহ্নিত করা যায় যে বিএনপি জুলাই সনদ বিরোধী। অথচ প্রধানমন্ত্রী এই পর্যন্ত কয়েকবার বলেছে জুলাই সনদে আমাদের যা কমিটমেন্ট, আমরা যা ঐক্যমতে পৌঁছেছি, জুলাই সনদ মানে বিএনপি, সেগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করবে। তার মধ্যে আবার এত কথা আসে কেন? তার মানে জনগণকে একটা রং মেসেজ দিয়ে বিএনপিকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চায়। আমি মনে করি এটা একটা অপচেষ্টা, এই বাংলাদেশে সেই অপচেষ্টা সফল হবে না। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। মোস্তাফিজুর রহমান বাবুল এমপি অন্য কোনো প্রশ্ন রাখতে চায় না। এই যে একটা সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এক ধরনের অস্থিরতা রাজনৈতিক অঙ্গনে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটি আসলে খুব কম সময় যাতে সরকারকে একটা বিশাল বড় চাপে ফেলা যায় বা প্রেসারে ফেলা যায়, এটাই তো সবাই বলছেন। তো বিএনপি এটিকে আসলে কিভাবে মোকাবেলা করছে বা নিয়ন্ত্রণে রাখছে? না, বিএনপি কিন্তু এই সংসদে আপনার 2/3 মেজরিটি নিয়ে কিন্তু এই সংসদে বিএনপি আপনার অবস্থান করছে এবং বাংলাদেশের মানুষের একটা নিরঙ্কুশ আপনার একটা রায় নিয়ে বিএনপি আপনার সংসদে আছে। বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে আর কি। আর সংসদের ভেতরে আপনার বিরোধী দল তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনার একটা অস্থিরতা তৈরি করবার একটা চেষ্টা তাদের আছে এবং সংসদের বাইরেও আপনার বিএনপিকে তাদের মতো করে আপনার একটা চাপে রাখা, চাপে ফেলার একটা অপচেষ্টা কিন্তু এটা আছে। তো বিষয়টা অত সহজ না যে সংসদের ভেতরে যেমন বিএনপিকে আপনার চাপে ফেলা সম্ভব না, আবার সংসদের বাইরে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সেই দলকে সংসদের বাইরে আপনার বিব্রত করা, অস্বস্তিতে ফেলা, চাপে ফেলা, এটা খুব সহজ না আর কি। এখন আপনার মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপনার কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই, আমাদের জাতির নাই। জাতি মুক্তিযুদ্ধ নিয়ে কম্প্রোমাইজ তারা করে নাই, মুক্তিযুদ্ধ নিয়ে তারা কম্প্রোমাইজ কখনো করবে না। এবং আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল হিসাবে আমরা বিএনপিও আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে, মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রশ্নে আমরা কখনোই আপনার ছাড় দিতে আমরা তৈরি ছিলাম না, আমরা তৈরি না, আমরা কখনোই ছাড় দেব না। তো ফলে আপনার বারবারই আমরা মুক্তিযুদ্ধটাকে আমরা হাইলাইট করা, জাতির সামনে এটাকে আপনার তুলে ধরা, এই জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু আপনার সরে যাব না। তো পাশাপাশি আবার আমরা এও আশা করি যে আপনার একটা রক্তক্ষয়ী একটা অভ্যুত্থানের একটা পটভূমিতে গত 12ই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মানুষ আপনার ভোট কেন্দ্রে গেছে, একটা উৎসবমুখর পরিবেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে এই জাতীয় সংসদ গঠিত হয়েছে। ফলে এই জাতীয় সংসদের কাছে কিন্তু আমাদের দেশের মানুষের অনেক প্রত্যাশা, বিপুল প্রত্যাশা আর কি। এই জাতীয় সংসদ এবং এই আপনার এই 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, গণতান্ত্রিক কাঠামো বিনির্মাণের জন্যে দায়িত্ব পালন করবে। একই সাথে আমাদের জনজীবনের সমস্যা সংকট সমাধান করবার জন্যে তারা নানা ইতিবাচক আপনার কর্মকাণ্ড তারা পরিচালনা করবে, এই তো মানুষ আশা করে। এবং ইতিমধ্যে আমাদের সরকারের বয়স হয়েছে মাত্র আপনার 2 মাস 11 দিন। এই 2 মাস 11 দিনের এই সরকার
আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান নির্বাচনের আগে উনি যেসব প্রতিশ্রুতি জাতির সামনে উনি হাজির করেছিলেন, ওনার 31 দফা কর্মসূচি দিয়ে কি নির্বাচনী ইস্তেহার দিয়ে, এবং সেই আপনার কর্মসূচিগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে কিন্তু উনি কিন্তু বাস্তবায়ন শুরু করেছেন। উনি আপনার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ উনি মওকুফ করে দিয়েছেন। উনি ফ্যামিলি কার্ড চালু করেছেন, উনি কৃষক কার্ড চালু করেছেন, মানে তাদের উনি মসজিদ BNP মন্দিরের জন্য প্রতিশ্রুত আপনার সম্মানী প্রত্যেকটি- ভাতা হ্যাঁ। উনি চালু করেছেন, তাই তো? এবং ফলে এবং বিএনপি একদিকে আপনার রাজনৈতিক বিতর্ক তো বিতর্কে তো বিএনপিকে আপনার থাকতেই হবে, সেই বিতর্কে বিএনপিকে সেই বিতর্কে বিএনপি আপনার অংশগ্রহণ করবে। পাশাপাশি বিএনপি আপনার আমাদের জাতির সামনে আমাদের যে দেওয়া প্রতিশ্রুতি, যে অঙ্গীকার নির্বাচনের আগে, সেগুলো সেই সব BNP পূরণ প্রতিশ্রুতি করবে। অঙ্গীকার আপনার পর্যায়ক্রমে পূরণ করা, বাস্তবায়ন করার কাজে কিন্তু বিএনপি কিন্তু অসংখ্য আছে, বিএনপি ধন্যবাদ, থাকবে। অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজকে যারা ছিলেন আমার সাথে, আমার অতিথি হিসেবে মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, তিনজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।